রেডিও মালঞ্চ জানায় আগাম হোলির শুভেচ্ছা। রেডিও মালঞ্চর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। রেডিও মালঞ্চ এই চ্যানেলটি যিনি প্রথমবার ভিজিট করছেন তার কাছে অনুরোধ, আপনি চ্যানেলের অডিও স্টোরিগুলো শুনুন, সাবস্ক্রাইব করুন, আপনাদের চেনা পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করুন। আপনাদের মতামত, আপনাদের ভালোবাসা পেয়ে রেডিও মালঞ্চ একটি নয়, সপ্তাহে 2টি করে গল্প নিয়ে এসেছে। এবার থেকে সপ্তাহে 2টি করে গল্প আপনারা পাবেন রেডিও মালঞ্চে। রেডিও মালঞ্চ আপনার সাথে সারাক্ষণ। জনৈক খ্যাতিমান ডাক্তারের অসম সাহসে ও বুদ্ধি কৌশলে এক জেল পলাতক দুর্ধর্ষ দাগি আসামি ধরা পড়ে। কুখ্যাত অপরাধী পুলিশ মহলে খেদা বদ্রীনাথ নামে পরিচিত। আপনারা শুনছেন রেডিও মালঞ্চয়ে আশাপূর্ণা দেবীর একটি অনবদ্য ছোট গল্প, খেদা বদ্রীনাথের শৌখিন শখ। গল্প পাঠ ও অন্যান্য চরিত্রে প্রচ্ছদ ও সূচি। পর্ব ৪৫। জেলখানা থেকে বেরিয়েই খেদা বদ্রীনাথ পুরনো সাঙ্গাতদের খোঁজ তল্লাশ করতে জানা আকড়াটার দিকে চটপট রওনা দেয়। সময় নষ্ট করলে চলবে না। যে কটা দিন হাতে পেয়েছে তার মধ্যেই 2-1টা কাজ কারবার করে দিতে না পারলে সে মুশকিলে পড়ে যাবে। হাতের পয়সা করি সব শূন্যি। এখনো জেলখানায় বাকি 6 মাস তো চালাতে হবে। উঠতে বসতেই তো পয়সা ছাড়ো। বাইরে থেকে ভালো মন্দ কিছু আনিয়ে নিয়ে খেতে চাও, ফেলো পয়সা। 2 বান্ডিল বিড়ি আনতে চাও, ফেলো পয়সা। একখানা বাংলা খবরের কাগজ আনিয়ে পড়তে চাও, ফেলো পয়সা। দামের ওপর দক্ষিণা আর কি। হ্যাঁ, খেদা বদ্রীনাথ চোর, পকেটমার, ছিনতাইবাজ যাই হোক, পড়তে লিখতে জানে একটু, এবং খবরের কাগজে তার ভারী ঝোঁক। কিন্তু জেলখানার মধ্যে খবরের কাগজ আনানো কম খরচের ব্যাপার নয়। কোনটাই বা কম? এই যে 7 দিনের জন্যে জেলখানা থেকে বার হয়ে এসেছে, এর জন্য প্রক্সিদার জগা করাতিকে কি কম টাকা দিতে হয়েছে? অবশ্যই এটা খেদা বদ্রীনাথের নিজস্ব অবদান নয়। জেলখানায় এমন অনেকেই করে। প্রক্সি দেবার মতো লোক মজুতি থাকে। বাবু ভদ্রলোকদের জন্য বাবু ভদ্রলোক, খেদা বদ্রীনাথদের জন্য কানা জগা। 1 সপ্তাহের কড়ারে জেলের বাইরে এসে একটু খোলা হাওয়া খেয়ে নিয়ে আর কিছুটা রুজি রোজগার করে নিয়ে আবার ঘরের ছেলে ঘরে ফিরবে। তাছাড়া যেবারে শেষ ধরা পড়ে সে জেলে ঢুকলো, সেবারের দরুন পাওনা গন্ডা কিছু বাকিও আছে সর্দারের কাছে। সেটাও যদি আদায় করতে পারে তো ভালোই। সর্দার লোকটা দলের লোকের সম্পর্কে বেঈমান নয়, তবে এতদিন পরে মানতে চাইবে কিনা কে জানে। অবশ্যই মানতে চাওয়ানোর ওষুধ বদ্রীনাথের যে জানা নেই তা নয়, তবে সহজে দোষদের সঙ্গে দুর্ব্যবহার করতে ভালোবাসে না সে। আরও একটা কথা, এই কটা দিনের পালানো জীবনটুকুর মাঝখানে ঝুটমুট একটা বাড়তি ঝামেলা বাঁধানো ঠিক নয়। যাকে গিয়েই দেখা যাক। তবে এখনো সবাই সেই পুরনো আগড়াতেই আছে কিনা সেটাই প্রশ্ন। অনেক সময় তো তাড়া খেয়ে আস্তানা বদল করতে হয়। আগের সেইটা তো ছিল খিদিরপুরে একটি লরি মোটর সারাইয়ের কারখানা, নাম বিশ্বনাথের গ্যারেজ। বিশ্বনাথ তাদের পৃষ্ঠপোষক শুভানুধ্যায়ী এবং বেশ উদার মতাবলম্বীও। বলতো, এই জগতে যারাই গোলামগিরি না করে স্বাধীনভাবে কিছু করছে
তারা কে চোর ডাকাত পকেটমার নয় বল? এই যে আমি গাড়ি সারাইয়ের কারখানা খুলে বসে আছি, মারছি না লোকের পকেট। ন্যায্য নিলে যদি নিতে হয় 10 টাকা, বাকতাল্লা মেরে নি 20 টাকা। ব্যবসা মাত্রই তাই। কাজেই ওই আঁকড়ায় বদ্রীনাথ কোম্পানি বেশ সুখেই ছিল। কারখানার পিছন দিকটায় একখানা ঘর, দেওয়ালের বালি খসা হোক, মাপে বড়, তার সঙ্গে কল চৌবাচ্চাও আছে। আর কি চাই? খাওয়াটা তো একটা সমস্যাই নয়। শহরে হোটেলের অভাব আছে? কারখানা গোছের জায়গার সুবিধাই এই, হরদম নানান লোক আসছে। কে কাকে চিনে রাখছে, কে কার কড়ি ধারছে। হনহনিয়ে আস্তে আস্তেই দূর থেকেই চোখে পড়ল বিশ্বনাথের গ্যারেজ। আরে, ঠিক যেমনটি দেখে গিয়েছিল অবিকল তেমনিই রয়েছে তো। এমনকি সাইনবোর্ডটার এক কোণের পেরেক খুলে গিয়ে যেমন আড় বাঁকা হয়ে ঝুলতো, তেমনি ভাবেই ঝুলছে। পেরেকটা একটুও ঠোকাও হয়নি। আবার আশ্চর্যের বিষয়, সবটা ঝুলে পুড়েও যায়নি একদিনে। দেখে খেঁদা বদ্রীনাথ একটু দার্শনিক হাসি হাসল, যার অর্থ আমরাও পৃথিবীতে এইভাবেই টিকে আছি। আবার চিরপরিচিত দৃশ্যটা দেখে বড় আহ্লাদও হলো ওর। সামনেই একটা অচল মিনিবাস পথ জুড়ে বসে আছে। অভ্যাস মতো সহজেই পাশ কাটিয়ে সোজা ভেতরে ঢুকে গেল সে। আর গিয়েই চোখে পড়ল নারায়ণ দাস ঘরের মধ্যে দরজার ধারে বসে একখানা পাখার বাঁট দিয়ে পিঠ চুল করছে। ভেতরে মাদুর পেতে বসে আর কজনে তাস খেলছে। দরজার কাছাকাছি এসেই বদ্রীনাথ হঠাৎ হো 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 করে হেসে উঠল। এটা স্রেফ মজা করা। চমকে উঠে সবাই তাকিয়ে দেখল, আর বদ্রীনাথকে দেখে তারাও সে হাসিতে যোগ দিল। আচমকায় কি ডাক ছাড়া না বাবা? পেটের পিলে অবধি চমকে দিয়েছিলি কি রে খাতা মানিক? এরই মধ্যেই মেয়াদ ফুইরে গেল বাপ। বদ্রীনাথ ওদের মাদুরের একধারে বসে পড়ে বলল, তার না, এখনো পাক্কা 6টি মাস বাকি। তাই বল, তো কাকে একটিনি দিয়ে এলি? জগাকে, জগা করাতি। ও, সেই কানাটা? ও। দুলো হেসে উঠে বলে, পাহারাদারদের কি পাহারা? খেদা বদ্রীনাথের বদলে কানা জগা দিব্যি পার পেয়ে যাচ্ছে মায়েরি। হ্যাঁ, তা যাচ্ছে। যাক, তোদের খবর বল। 4-5 জন একযোগে বলে উঠল, খবর উত্তম, কাজ কারবার ভালোই চলছে। তোর জন্য মন কেমন করছে মাঝে মাঝে। তা তার প্রেমান্দিতে 2-1টা সন্ধান সুলুক দে না দোস্ত। 7 দিনের ছুটিতে এসেছি, এর মধ্যে যা পাওয়া যায়। তা আজ কোন দিকে যাচ্ছিস? দুলাল বললে, আজ আর কোনো দিকে নয়, আজ রেস্ট। রেস্ট কেন রে? খুব টুপাইস করে ফেলেছিস বুঝি? গগন বিড়ি ধরাতে ধরাতে বললে, তা হয়েছে কিছু, তবে সেই সঙ্গে কি সর্দার বলে ফেলবো নাকি? দুলো উদাস ভাবে বললে, বল বল। আরে খেদা তো আমাদের পর নয়, আর কিছু না। গগন বললে, একটা দোকানের কেদ হাতিয়ে বেরিয়ে আসার পর একটা বিটকেল ব্যাপার হয়ে গেল মাইরি। আমরা তো মাল এহাত ওহাত করে রাস্তার পথিক সেজে চোর চোর করে চেঁচাচ্ছি। হঠাৎ সর্দার ধরা পড়ে গেল। তারপর বুঝতেই পারছিস, একেবারে গণধোলাই, হাড়গোড় চূর্ণ একেবারে। কাল থেকে তো আকন্দ পাতার পেল্লেব মেখে শুয়েছিল, এই এখন উঠেছে। দুলো বললে, যাকে ঠিক আছে, বদ্রীনাথ আমাদের ভালো দিনই এসেছে।
আজ পাঁচির হোটেলে অর্ডার দেওয়া আছে, মাংস পরোটা দিয়ে যাবে, ঘরে বসে তোফা খাওয়া, আড্ডা মারা, তাস পেটা। বদ্রীনাথ কিন্তু এমন লোভনীয় প্রস্তাবেও বিগলিত হল না। তার রেস্ট নিলে চলবে না, তাহলে তো ছুটির একটা রাতই বরবাদ। মাংস পরোটা খেয়েই বেরিয়ে পড়বে সে। বদ্রীনাথ শুধোয়, আমার যন্ত্রপাতিগুলো আছে তো সর্দার? থাকবে না তো যাবে কোথায়? ওই তো যেমন ঝুলিয়ে রাখতিস তেমনই আছে। দেওয়ালের কোণে পোঁতা গজালে চটের ঝুলি ঝুলছে একটা। বদ্রীনাথ এগিয়ে গিয়ে পেড়ে নিল, বললে, ঠিক আছে, তো খাবার পর আজ সহ্যেগুলো দেখে নেব। আছে কোথায়? চৌকির তলায় উকি দে, আর তোর আগের বাকি পাওনা গন্ডা বুঝে নে। বদ্রীনাথ মনে মনে লজ্জা পেল। ও ভেবেছিল সর্দার হয়তো পাওনার ব্যাপারটা উড়িয়েই দেবে। ও তাড়াতাড়ি বললে, আরে হবে হবে, আজই তো চলে যাচ্ছি না, দেখি আজ বনিটা কেমন হয়। একাই বেরোবি? বেরোই, বেশি রিস্ক নেবো না। তো বেরোবার সময় মা কালীর খাড়াখানে একটু ছুঁয়ে যাস। হ্যাঁ, সে তো যাবই। সেই মতো বেরিয়ে পড়ল খেদা ওদের সঙ্গে ফিস্টের খাবার খেয়ে। চৌকির তলা থেকে প্যাঁটরা বার করে, তার থেকে বার করে পরে নিল নীল চেক লুঙ্গিটা আর জালি গেঞ্জি। কুলুঙ্গিতে রাখা সিঁদুর মাখা ছোট খাড়াখানা কপালে ছোঁয়ালো সে। সর্দার বললে, তোর আজ লাগ ভালো, দেখ আকাশে মেঘ, মাটিতে লোডশেডিং। পাড়া থেকে বেরিয়ে পুরনো পানের দোকান থেকে দুটো পান নিল বদ্রীনাথ। ঝোলানো দড়ির আগুনে বিড়ি ধরালো। তারপর বললে, কিরে, চিনতে পারছিস না মনে হচ্ছে? পানওয়ালা কাশীনাথ গলা ঝেড়ে বললে, পারিনি তা নয়, তবে তুই চেনা করতে চাইবি কিনা সেটাই চিন্তা করছি। ছাড়া পেলি কবে? বদ্রীনাথ কথাটা এড়িয়ে যাওয়ার জন্যে হেসে উঠে বলল, হো 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 হো, ধরা পড়লাম কবে যে ছাড়ার কথা? রোজই তো তোর দোকানে পান কিনছি। তা হবে বলে কাশীনাথও হেসে কেরোসিন ল্যাম্পের আলোয় দেখে পয়সা কটা গুনে নিল। ভাবল এসব কথা আলোচনা ঠিক নয় বটে। হাঁটতে হাঁটতে অনেকটা দূর পৌঁছে গেল বদ্রীনাথ। মনটা খারাপ লাগছে। 7 দিন পরেই আবার গিয়ে সেই কয়েদখানায় ঢুকতে হবে। আচ্ছা, যদি সে আর না ফেরে, কে কি করতে পারবে তার? জগা করাতির বিপদ হবে। কি আর বিপদ? পাহাড়দার গোবিন্দ ঝা তো সবই জানে। তার সঙ্গে ষড়যন্ত্র না করলে তো আর কাজ চলে না। করাতিকে একবার, গোবিন্দকে একবার, দুজনকে দুদিকে ঘুষ দিতে হয়েছে। বদ্রীনাথের চেহারাটাও তার শত্রু। গোলমালে ভুলে যাওয়ার জো নেই। যে একবার দেখেছে সে আর ভুলবে না, ঠিকই চিনতে পারবে। সারা মুখে তার শিল কাটার মতো গর্ত, বাল্যকালে বসন্তের চিহ্ন, নাকের আগাটাও সেই স্মৃতি বহন করছে। ওখানেই হয়েছিল মক্ষম ক্ষত। তদবধি সে খেদা বদ্রীনাথ। বদ্রীনাথের ভারী স্বাদ হয় একবার বেশ মোটা কিছু রোজগার করে গুছিয়ে বসে। তারপর ইয় জীবনে আর ওদিকে নয়। কিছু না পারে কাশীনাথের মতো একটা পানের দোকান বসাবে। তাতেও কম রোজগার হয় না। কোনোখানে কোনো মূলধন ছিল না বলেই না বদ্রীনাথ ছোটকালে একটা সৎ পেশা না ধরে নারায়ণ দাসের দলে ভিড়ে পড়েছিল। জেলখানায় বসে মাঝে মাঝে ছেলেবেলার কথা মনে পড়ত বদ্রীনাথের। মনে পড়ত মায়ের কথা। একটা ছোট বেতের চুবড়িতে মুড়ি মেখে দিতেন মা। সেই সঙ্গে কচি শশা আর খড় করে ভাজা নুন পোস্ত দেওয়া ছোলার ডালের ভাজা বড়ি। জিনিসটা বদ্রীনাথের মার স্পেশাল। টিন ভর্তি
ভর্তি বড়ি বানিয়ে রাখতেন, আর ইচ্ছে হলেই 4টি ঢেলে নিয়ে ভেজে ছেলেদের দিতেন। আজ হঠাৎ যেন সেই বড়ি ভাজার গন্ধ পেল বদ্রীনাথ। অন্ধকারে বোঝা যাচ্ছে না কেউ কি কোথাও ভুট্টা পোড়াচ্ছে এত রাত্রে। রাতটা কটা হয়েছে দেখতে একবার আকাশের দিকে তাকালো সে। ঠিক বুঝতে পারল না, বেশ মেঘ রয়েছে আকাশে। ওটা ভগবানের আশীর্বাদ, আর লোডশেডিংটা সরকারের। এদিক ওদিক তাকাতে তাকাতে যাচ্ছে বদ্রীনাথ অন্ধকারে 2 চোখের টর্চ বাতি জেলে। হঠাৎ একটু থমকালো। ওই দোতলা বাড়িটার বাইরের দরজার সামনে একটা মস্তান মতো ছেলে কি করছে। পা টিপে টিপে খুব কাছে এগিয়ে এলো খেদা বদ্রীনাথ। আরে, ছোকরা দরজায় একটা তালা লাগালো কেন? এত রাত্রিরে দূরে তালা লাগিয়ে কোথায় যাবে? পাশের প্যাসেজের মধ্যে ঢুকে পড়ে মুখ বাড়িয়ে দেখতে লাগলো বদ্রীনাথ। আরে, ছোকরা গেল না তো কোথাও। দরজার সামনে যে 2 ধাপ সিঁড়ি রয়েছে তাতেই বসে পড়ে সিগারেট টানতে শুরু করেছে। বদ্রীনাথের মনে বেশ খটকা। ব্যাপারটা অদ্ভুত। মাঝরাত্রিরে, হ্যাঁ মাঝরাত্রির তো বটেই, বাড়ির বাইরে বেরিয়ে এসে দরজাটা তালা বন্ধ করে সেখানেই বসে সিগারেট খাওয়া অদ্ভুত বই কি। কতক্ষণে কি করেও দেখতে হবে। কারো আসার জন্য প্রতীক্ষা করছে এমনও তো মনে হয় না। তাহলে একটা ব্যস্ততা থাকতো, অমন নিশ্চিন্ত হয়ে বসে ধোঁয়া ওড়াতো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে আসছে বদ্রীনাথের, কারণ অনেকটা হেঁটেছে সে আজ। তবু নড়ে না সে। শেষ দেখে ছাড়বে। ছোকরা তো আর সকাল অবধি ওইভাবে বসে বসে সিগারেট খাবে না। তা খেলেও না। বেশ অনেকক্ষণ পরে উঠল ছোকরা। তারপর ঘুরে দাঁড়িয়ে আবার তালাটা খুলল, চাবিটা পকেটে রাখল, ভেতরে ঢুকে গেল। খিল লাগানোর শব্দ হলো। এসবের মানে কি? শুধু কয়েকটা সিগারেট খাওয়ার জন্য কেউ রাত দুপুরে বাইরে এসে বসে, তাও লোডশেডিং এর সময়, আর দরজাটায় তালা চাবি লাগিয়ে। রহস্যটা কি? দেখতেই হবে। খেদা বদ্রীনাথ আর ভাবনা চিন্তার দিকে গেল না। চির অভ্যস্ত ভঙ্গিতে প্যাসেজের গায়ের কাছেই দেওয়ালে লেগে থাকা রেন ওয়াটার পাইপ বেয়ে দোতলায় উঠে গেল। কার্নিশে পা রেখে খোলা জানলায় মুখ দিয়ে ভেতরটা দেখতে পেল সে। কিন্তু এরকম একটা দৃশ্য দেখবে এ কথা কি ভেবেছিল বদ্রীনাথ? স্বপ্নেও ভাবেনি। সে দেখতে পেল ঘরের মধ্যে মস্ত একটা পালঙ্কে শুয়ে এক রোগী। মাথার চুল সাদা সাদা। একটা ক্ষীণ গোঙানির আওয়াজ ঘরটাকে যেন ভয়াবহ করে তুলেছে। মনে হচ্ছে মুমূর্ষু অবস্থা। খাটের কাছে টেবিলে একটা কেরোসিনের আলো জ্বলছে। খাটের ধারে বসে রয়েছেন এক বয়স্কা মহিলা। মনে হচ্ছে চাপা নিঃশ্বাসের সঙ্গে কাঁদছেন তিনি। একটু বাদেই তিনি ছটফটিয়ে উঠে পড়লেন। ব্যস্ত হয়ে দরজার কাছে এগিয়ে এলেন। তার আঁচলটা মাটিতে লুটোচ্ছে। ভাঙা ভাঙা গলায় ডাক দিলেন, পবন, ও পবন, এখনো এলি না? মরতে বসলো, একটু ওষুধ পড়লো না মানুষটার মুখে। বললাম ছুটে যা। বদ্রীনাথের মাথাটা কেমন ঝিমঝিম করে উঠল। বুড়ো লোকটা মারা যেতে বসেছে। এই বুড়ি নিশ্চয়ই তার গিন্নি। একটু ওষুধ দিতে পারছেন না মৃত্যু পথযাত্রী স্বামীর মুখে। অথচ কিন্তু পবন কে? সেই ছোকরা কি? বদ্রীনাথ কি করবে এখন? এই সময় হঠাৎ খটখটিয়ে সেই ছোকরা ঘরে ঢুকে বলল, ডাক্তারবাবু এলো না, অনেক খোসামত করলাম। বলে 200 টাকা না হলে আমি রাতে বেরোই না। বয়স্কা মহিলা কেঁদে উঠে বলেন, তাই নিয়ে যা বাবা, প্রাণের কাছে কি টাকা?
এই নে, আমার ঘরের আলমারিতে ওপরের তাকে দেখে যা। বলে তিনি আঁচল থেকে চাবির গোছাটা খুলে ফেলে দিলেন। বদ্রীনাথ বুঝল ছোকরা পুরনো চাকর, আলমারি দেরাজ সব জানে। কিন্তু বদ্রীনাথ দারুণ অবাক হয়ে গেছে লোকটার অদ্ভুত মিছে কথা বলার ভঙ্গিতে। পাজি, বদমাস, ডাক্তার ডাকতে গিয়েছিলি তুই? মনিবের মরমরো অবস্থা, ছুটে ডাক্তার আনার কথা, আর তুই কিনা দরজায় বসে 1 ঘন্টা ধোঁয়া উড়িয়ে এসে বেমালুম বলে দিলি ডাক্তার এলো না, বলল রাতে 200 টাকা না দিলে যাই না। মানুষ না পিশাচ? বদ্রীনাথ ভাবল, ভগবান, এদের জেল হয় না? এরা জেলের বাইরে টেরিকটের প্যান্টুল আর টেরিলিনের জামা গায়ে দিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। খেদা বদ্রীনাথের খেদা নাক থেকে ঘন ঘন নিঃশ্বাস পড়তে থাকে। কার্নিশ বেয়ে বেয়ে এগিয়ে এসে একটা খোলা বারান্দায় নেমে পড়ে সে। তারপর আস্তে ভেতর দালানে ঢুকে যায়, আর যে ঘরটার সামনে এসে দাঁড়ায় সেই রুগীর ঘরের পাশের ঘর সেটা। বদ্রীনাথ দেখতে পায় হাট খোলা আলমারির সামনে টর্চ ধরে সেই পাজি পবন একটা চটের থলির মধ্যে তাড়াতাড়ি ঢুকিয়ে নিচ্ছে গয়না, কাপড়, টাকা। আলমারির পাল্লায় ঝুলছে সেই চাবিটা, যেটা বুড়ি ওর হাতে তুলে দিলে এক্ষুনি যা থাকে কপালে। বদ্রীনাথ বাঘের মতো লাফিয়ে পড়ে আচমকা 2 হাতে পবনের গলাটা টিপে ধরে, চাপা গলায় বলে ওঠে, শয়তান, বদমাস, তুই ডাক্তার ডাকতে গেছিলি? পবন মাথাটা নাড়িয়ে নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টায় হাত পা ছড়ে। বদ্রীনাথ অদ্ভুত কৌশলে মাথা নিচু করে দাঁত দিয়ে প্যান্টুলনের ভেতর থেকে টেনে বার করে একখানা ধারালো ছোড়া। দাঁত থেকে হাতে লুফে নেয় সেও এক চতুর কৌশলে। তারপর সেটা ওর বুকে ঠেকিয়ে কঠোর গলায় বলে, এটা কি হচ্ছে? হ্যাঁ, এটা ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। ছেড়ে দেব? জম্মে সোচ ছেড়ে দেব? আগে বল, ডাক্তারের ঠিকানা কি? কত দূরে? পবনের বুকের মাঝখানে ছোড়ার স্পর্শ। পবনের সেই বুকের মধ্যে থরথর, ধুক ধুক, ঝনঝন। পবন কাতর গলায় বলে, দূরে দূরে নয়, দূরে নয়, ওই মোড়ের মাথায় 3 কোণা বাড়ি। ডাক্তার ঘোষ। তুমি কে? তোর জম, বদমাস, পাজি। কত বছর কাজ করছিস এ বাড়ি? 4 বছর। বেঈমান, নিমকারাম, 4 বছর নুন খেয়ে এই কাজ। এ বাড়ির বাকি সব লোক কোথায়? আর কেউ নেই, ছেলেটা বিলেত আমেরিকায়। তাই বুড়ো বুড়ি তোকে ছেলের মতো করে পুষছে কেমন? আলমারির চাবিটা পর্যন্ত হাতে দেয়। ঠিক আছে, এখন সময় নেই, তোর উচিত শাস্তি দিচ্ছে এসে। এখন পড়ে থাক। বলেই বদ্রীনাথ অভ্যস্ত হাতে চটপট আলমারির মধ্যে থেকে একখানা কাপড় বার করে নিয়ে পবনের হাত পা মুখ বেঁধে ফেলে। ধোপার পুডলির মতো করে ঘরের এক কোণে ঠেলে ফেলে রাখে। দরজাটাকে টেনে বাইরে থেকে শিকল তুলে দিয়ে তত্তর করে সিঁড়ি দিয়ে নেমে যায়। ডাক্তারকে না এনে ছুটি নেই বদ্রীনাথের। পাশের ঘরের দৃশ্যটা বদ্রীনাথকে যেন ছুরি বিধিয়ে দিয়েছে। একটা বুড়ো মানুষ, ঘর বাড়ি, টাকা কড়ি সব আছে, তবু মৃত্যুকালে একটু ওষুধ পাচ্ছে না। তাহলে তো বদ্রীনাথের বাপের থেকেও দুঃখী ওই বুড়ো। বদ্রীনাথের বাপ বিনা চিকিৎসায় মারা গিয়েছিল, তার কানাকড়িটাও ছিল না বলে। বদ্রীনাথের মা হোমিওপ্যাথি ডাক্তার বিনোদ হাজরার পায়ে পড়েছিল, তবু সে দেয়নি ওষুধ। বলেছিল, ওষুধ কি গাছে ফলে রে ভূষণের বউ? পয়সা দিয়ে কিনতে হয়।
ডাক্তারের ভিজিট দিতে পারবি না, ওষুধের দাম দিতে পারবি না, অথচ রুগীকে বাঁচিয়ে তোলার স্বাদ, হ্যাঁ? হয় না রে, এত আহ্লাদ হয় না। জোরে জোরে পা চালায় বদ্রীনাথ। হঠাৎ আলোটা জ্বলে ওঠে, রাস্তা আলোয় ভরে যায়। খেদা বদ্রীনাথের মনে হয়, দাঁড়ি, আলো না জ্বললেই ছিল ভালো। দাগি আসামিদের পক্ষে লোডশেডিংটা বড় স্বস্তির। কয়েক ঘন্টা গরমে গলদঘর্ম হবার পর যেই মাত্র পাখাটা ঘুরে উঠেছে, সেই মুহূর্তেই মাথাটাও ঘুরে গেল ডাক্তার অসীম ঘোষের। পরিত্রাহী বেল বেজে উঠেছে, বেজেই চলেছে। এটা ব্যস্ততার চিহ্ন হলেও বোঝা যাচ্ছে আনাড়ির হাত। বিরক্তিতে হাড় জ্বলে গেল ডাক্তারের। বিরক্তি দু কারণেই। বাড়ির কাজ করার লোকটিকে প্রায় হাত জোর করেই অনুরোধ করা থাকে, রাত 12টার পর যদি কেউ ডাক্তারকে ডাকে তাকে ভাগাবার ভার তার। ডাক্তার সারাদিন খাটেন, আর তুমি নবাব বাহাদুর 10টা বাজতেই খেয়ে শুয়ে পড়ো, অতএব এ দায়িত্ব তোমার। কিন্তু সে দায়িত্ব পালনের গরজ তার দেখা যায় না। তার নাকি ঘুম বড় গভীর। বেল বাজার বা দরজা ধাক্কানোর শব্দ তার সেই গভীরে প্রবেশ করতে পারে না। ডাক্তার অবশ্য মনে মনে বলেন, জেগে ঘুমোলে সে ঘুম ভাঙানোর সাধ্যি ড্রাম বাজিয়েদেরও নেই। মনে মনেই বলেন, মুখে বলার সাহস তো নেই, তক্ষুনি তো বলে দেবে। তবে বাবু, এমন মানুষ রাখুন যার চোখের ওপরকার পাতা দুখানা নেই, তাহলে আর বুঝবে না। ওদিকে বদ্রীনাথ তো কলিং বেলটা টিপেই ধরে আছে, ছাড়ছে না। কাজে কাজেই ডাক্তারকে নিচে নেমে আসতে হয়। কোলাপসেবলের ভেতর দিকে কাঠের পাল্লা, সেটা খুলে ফেলে খেদাকে দেখে অবাক হলেন অসীম ঘোষ। একেবারে অচেনা মুখ, আর বিটকেল মুখ। কঠিন আর গম্ভীর গলায় বললেন, কে? আগে একটা তুচ্ছ মনীষী মাত্র, তবে যেতে তো হবে, এখনই যেতে হবে, রুগী মরো মরো। ডাক্তার বললেন, এত রাতে আমি বেরোই না। খেদাও এবার কঠিন গলায় বললে, তা বললে তো চলবে না ডাক্তারবাবু। যমদূত তো আর দিন রাত্রির বেঁচে আসে না, তার সঙ্গে লড়াইয়ে নামতে হলে রাতেও যেতে হবে। শুনে রাগে গা জ্বলে গেল ডাক্তারের। রাত্রিরে নিয়ে যেতে হলে লোকে কাকুতি মিনতি করে, হাতে পায়ে ধরে, বেশি ভিজিট দিতে চায়। সেসব ভাষা শুনে শুনেই অভ্যস্ত তিনি। এ আবার কি চ্যাটাং চ্যাটাং কথা? ভাষার বাঁধুনেই বা কি? রাগের গলাতেই বলে উঠলেন তিনি, যমদূত ডাক্তারের কাছেও আসতে পারে। আমার শরীর ভালো নেই, রাতে বেরোনো বারণ। শরীর ভালো নেই? বদ্রীনাথ খ্যাক খ্যাক গলায় হেসে উঠে বললে, বাঘের ঘরে ঘোগের বাসা, তো কি আর করা, তাতেও ছাড়ান পাবে না ডাক্তারবাবু। অফিসের চাকরি না করে ডাক্তারি শেখবার শখ হয়েছিল কেন, হ্যাঁ? চলেন চলেন, এখন আর বাগতাল্লার টাইম নেই। ডাক্তার বন্ধ দরজার মধ্যে, তাই সাহস রয়েছে। গম্ভীর গলায় বলেন, দেখো বাপু, দিনকাল ভালো নয়। অচেনা লোকের সঙ্গে রাত বিরেতে অজানা রুগী দেখতে যাওয়া যায় না। কাল সকালে এসো, দেখা যাবে। কাল সকালে? খেদা বদ্রীনাথ খেদা নাকি বেঁকিয়ে বলে উঠল, সকালে কি আপনি রুগীকে হরিনাম শোনাতে যাবেন, না খাটে কাঁদ দিতে যাবেন? রুগী মরো এখন আশা দিচ্ছেন সকালে যাবেন। মরণকালে যা ওষুধ লাগে নিয়ে তুয়ে চটপট চলেন, বলে দিচ্ছি। ও, শাসানো হচ্ছে। ডাক্তার তাড়াতাড়ি কাঠের পাল্লা দুটো বন্ধ করতে যান, কিন্তু তার থেকেও তাড়াতাড়ি বদ্রীনাথ কোলাপসেবলের ভেতর দিয়েই হাত বাড়িয়ে তার দরজা ধরা হাতটি চেপে ধরে বলে, কেন মিথ্যে ঝুট ঝামেলা করছেন ডাক্তারবাবু? নিজেরই কাজ বাড়াচ্ছেন। যত সময় যাবে রুগী তত খারাপ হয়ে আসবে। বলেই অন্য হাতে চট করে পকেট থেকে একটি ছোট্ট যন্ত্র বার করে বলে, এই দেখেছেন, আপনার এই কোলাপসেবলের কুলুপ খুলতে খুলতে 8 মিনিটের ওয়াস্তা। মিথ্যে কেন দামি নবতালাটা খোঁচাতে দেবেন? যান, ওষুধপত্র নিয়ে তুরন্ত চলে আসুন। এই কথাটা বলেই বদ্রীনাথ পরনের জামাটা একটু উল্টে
পেট চুলকোতে থাকে, যাতে প্যান্টুলুনের ভেতরে গোঁজা ছোড়ার বাঁটটা স্পষ্ট চোখে পড়ে যায়। ডাক্তারের রক্ত হিম হয়ে আসে। ক্ষীণ গলায় বলেন, কত দূর যেতে হবে? কিচ্ছু দূরে নয়, এই কাছেই, এই রাস্তার ওধারে মিষ্টির দোকানের গায়ে। রুগী আপনার অজানা নয়। পবন মস্তানকে চেনেন তো? পবনের মণি, বুড়ো মানুষ। ও, এতক্ষণ বললি তো হতো সেটা। তো পবন কোথা? আছি, শুয়ে পড়ে আছি। ও, তারও অসুখ? কিন্তু তুমি কে বাবু? নতুন লেগেছো বুঝি? বদ্রীনাথ মনে মনে হাসে। ছুরির বাট আর চাবি খোলার যন্ত্র দেখে ডাক্তারবাবুর কথার সুর মাখন মাখা। সে বলে, আগে না, পবনের দেশের লোক। সে মনে মনে ভাবল, মিথ্যে তো বলিনি, সবাই তো আমরা এই দেশের লোক। রুগীর ঘরে তখনও একই দৃশ্য, শুধু কেরোসিনের আলোর বদলে বিজলির আলো, আর তালপাতার পাখার বদলে বিজলির পাখার বাতাস বইছে। জোর বাতাস পেয়ে বোধহয় একটু আরাম পেয়েছেন বুড়ো, তবে গোঙানি বন্ধ হয়নি। বদ্রীনাথের সঙ্গে যখন অসীম ডাক্তার সিঁড়ি দিয়ে উঠছেন, তখনই শুনতে পেলেন বুড়ি মহিলা ভাঙা গলায় চেঁচিয়ে চলেছেন, পবন, ও পবন, ডাক্তার ডাকতে কি তুই জন্মের শোধ গেলি? রাত শেষ হয়ে এলো বাবা। ডাক্তার কি আরো টাকা চায়? যা চায় তাই নিয়ে যা। চোখের সামনে মানুষটাকে বিনা চিকিৎসায় মরতে দেখবো? ডাক্তার ঘরে ঢুকলেন। এ বাড়িতে তিনি নেহাত অপরিচিত নন, মাঝে মধ্যে এসেছেন কখনো। ধমকের গলায় বলে উঠলেন, রুগীর সামনে এসব কি হচ্ছে? হ্যাঁ, হয়েছে কি? অসুখটা কি? মহিলা কেঁদে ফেলে বলে ওঠেন, তেমন কিছু হয়নি বাবা। সহজ মানুষ, খেয়ে শুতে যাবেন। বললেন বুক কেমন করছে, পবনকে পাঠাতে গেলাম তো। ঠিক আছে বলতে বলতে ডাক্তার রুগীর কাছে এগিয়ে যান। পালস দেখেন, ইঞ্জেকশন দিয়ে দেন একটা। ভরসা দেবার গলায় বলেন, ভাবনা করবেন না, ঘুমের ওষুধ দিলাম, সকালে একবার খবর দেবেন। এতক্ষণে বদ্রীনাথের ওপর মহিলার চোখ পড়ে। শিউরে চমকে উঠে বলেন, তুমি কে? আগে পবনের দেশের লোক। পবন কোথায়? মহিলার কণ্ঠে আর্তনাদের সুর। তোমায় তো কখনো দেখিনি। এই তো দেখলেন, হয়তো আর কখনো দেখবেন না। তা ইনি ভালো হয়ে যাবেন তো ডাক্তারবাবু? যাবেন। গভীর একটা অন্ধকারের মধ্যে পাক খেতে থাকেন ডাক্তার। কে এ? ছোড়া দেখিয়ে শাসিয়ে মাঝরাত্রিরে ডাক্তার ডেকে আনে, অথচ এদের অচেনা অজানা। পবনটাকেই বা হাপিস করল কোথায়? গিন্নির কথা শুনে তো মনে হলো না পবনের অসুখ। পবনই তো ডাকতে গিয়েছিল তাকে। এই যে চোর বদমাস, তাতে সন্দেহ নেই। অথচ রুগীটির জন্য এত আকুলতা, মানে কি এর? মানে যাই হোক, এ লোক সম্পর্কে নিশ্চিন্ত হওয়া চলে না, উদাসীনও নয়। এমনও হতে পারে পবনকে হাপিস করে ফেলে তার দেশের লোক সেজে ডাক্তার ডেকে এনে ওষুধ এনে দিয়ে এদের বিশ্বাস অর্জন করে নিয়ে পরে সর্বস্ব লুট করার মতলবে আছে লোকটা। না, একটা কিছু করতেই হবে। চটপট প্ল্যান ভেজে ফেলেন ডাক্তার অসীম ঘোষ। বদ্রীনাথকে বলেন, আমার সঙ্গে আর একবার আমার ওখানে চলো তো, একটা ওষুধ বানিয়ে দেব। যদি আবার হঠাৎ বুকের কষ্ট হয়, খাইয়ে দিতে হবে। মনে হচ্ছে আর হবে না কষ্ট, ঠিক হয়ে গেছে, তবু সাবধানের জন্যে। হ্যাঁ, সাবধানের জন্যই ডাক্তার সন্দেহজনক লোকটাকে নিজের বাড়ির মধ্যে ভরে ফেলে। চেম্বারে বসিয়ে দোতলায় উঠে গিয়ে সিঁড়ির দরজা বন্ধ করে দিয়ে তাড়াতাড়ি টেলিফোনের রিসিভারটা তুলে ডায়াল করলেন এলাকার থানার ওসির নাম্বারে। যত তাড়াতাড়ি পারেন, কৌশলে আটকে রেখেছি। ও শিওর, সঙ্গে ছোড়া আর চেহারা একেবারে দাগি আসামির মতো। হ্যাঁ, বেশি দেরি হলে সন্দেহ করে
খেদা বদ্রীনাথ যতই চতুর আর ঘোড়েল হোক, স্বপ্নেও ভাবেনি তার জন্যে এখন ফাঁদ পাতা হচ্ছে। ডাক্তার বলে গেছেন একটু বসতে হবে বাবু, ওষুধটা বানাতে সময় লাগবে। সে ভাবেনি ওষুধটা বানানো হচ্ছে তার জন্যেই, মোক্ষম দাওয়াই। না, খেদা বদ্রীনাথের আর পুরো 7টা দিন ছুটি ভোগ করতে হলো না। পরদিনই হাজতে গিয়ে ঢুকতে হলো তাকে। কে জানে এবারের মেয়াদটা কত দিনের হবে। অপরাধ তো একটা নয়, জেল পালানোটাই তো একটা সাংঘাতিক অপরাধ। তার সঙ্গে যুক্ত হলো চুরি, খুনের চেষ্টা, মিথ্যা পরিচয় দিয়ে গৃহস্থ বাড়িতে ঢুকে পড়া, মুমূর্ষু রোগীর ঘরে হানা ইত্যাদি ইত্যাদি। তুচ্ছ বদ্রীনাথের খবরটা খবরের কাগজেও বেরোলো, তবে শিরোনামটা অন্যভাবে দিয়ে, ডাক্তারের বুদ্ধি কৌশল। জনৈক খ্যাতিমান ডাক্তারের অসম সাহসে ও বুদ্ধি কৌশলে এক জেল পলাতক দুর্ধর্ষ দাগি আসামি ধরা পড়ে। ওই কুখ্যাত অপরাধী পুলিশ মহলে খেদা বদ্রীনাথ নামে পরিচিত। যদিও বর্তমানে তাহার কারাগারবাসীর কাল, তত্রাচ সে গত বৃহস্পতিবার রাত্রে একটি অর্থবান ব্যক্তির বাড়িতে হানা দেয়। ওই বাড়ির গৃহভৃত্যকে প্রথমে গলা টিপিয়া হত্যা করার চেষ্টা করে ও তাহার চিৎকারে হত্যায় সক্ষম না হইয়া তাহাকে মুখ ও হাত পা বাঁধিয়া একটি ঘরের মধ্যে শিকল বন্ধ করিয়া ফেলিয়া রাখিয়া আলমারি, বাক্স ইত্যাদি ভাঙিয়া বহু অর্থ অলঙ্কারাদি একটি রেশন ব্যাগে ভরিয়া পলায়ন করিতে উদ্যত হয়। সুখের বিষয়, সেই মুহূর্তে সে ডাক্তারের হাতে ধরা পড়ে। ডাক্তার তখন ওই বাড়িতে একটি মুমূর্ষু রোগের চিকিৎসা করিতে গিয়াছিলেন। ডাক্তার বুদ্ধি কৌশলে উক্ত দুর্ধর্ষ ব্যক্তিকে আটকাইয়া রাখিয়া থানায় খবর দেন। পুলিশ আসিয়া পড়িয়া তৎক্ষণাৎ তাহাকে গ্রেপ্তার করে। এই ব্যক্তি বহু অপরাধের সঙ্গে জড়িত ও ইতিপূর্বে বহুবার জেল খাটিয়াছে। হাজতে দেখা করতে এসে নারায়ণ দাস বললে, মানুষের উপকার করব এমন শৌখিন শক্তর হঠাৎ এলো কেন রে বদ্রীনাথ? বদ্রীনাথ শুধু কপালে হাত ঠেকালো। না, হঠাৎ কিছুটা রোজগার করে ফেলে গুছিয়ে বসে একটা পানের দোকান দিয়ে বাকি জীবনটা সৎভাবে কাটাবার স্বপ্ন আর সফল হলো না খেদা বদ্রীনাথের। আবার এখন কতকালের জন্য জেলের ভাত খেতে হবে কে জানে। তবে এটুকুই শুধু সফলতার আনন্দ ওর, একটা মৃত্যু পথযাত্রী রোগীর জীবন রক্ষায় সাহায্য করতে পেরেছে সে। পুলিশের হাতে ধোলাই খেতে খেতেও ওইটুকু তাকে সান্ত্বনা দেয়। ওদিকে মনিব বাড়িতে পবনের আদর বহুত বেড়ে গেছে। প্রাণ তুচ্ছ করে চোরের সঙ্গে লড়া কি সহজ কথা? তবে সে বেচারি নিরস্ত্র, আর চোরটার হাতে ধারালো ছোড়া, পারবে কেন? রেডিও মালঞ্চর গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে রেডিও মালঞ্চ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের চেনা পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করো। গল্পগুলি ভালো লাগলে লাইক দিও। আজ এই পর্যন্তই। এরপরে আরও বিচিত্র গল্প নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ শুনতে থাকো রেডিও মালঞ্চ।